ম্যারি মি নিনিকা। নিনিকা কান থেকে মোবাইল নামালো, চোখের রোদ চশমা মাথায় তুলে পরখ করল সামনে হাঁটু গেড়ে বসা যুবককে। নিনিকাকে নিজের দিকে তাকাতে দেখে যুবকটি আশার প্রদীপ দেখল যেন। অ্যান্সার মি প্লিজ। নিনিকা ভ্রু কুচকে ভাবল কিছু। আপনাকে কি আমি চিনি? যুবকটি উত্তর না পেয়ে উল্টো প্রশ্ন শুনে ভড়কে গেল। হয়তো চিনো না, তবে চিনতে কতক্ষণ? নিনিকা গম্ভীর হলো। এর আগে আপনি কখনো আমাকে দেখেছেন? যুবকটি অবাক হলো। না। নিনিকা হাত ভাঁজ করে দাঁড়ালো। তবে একবার দেখে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? যুবকটির শুভ্র মুখে রাগের লাল আভা দেখা দিল। আজই তোমাকে প্রথম দেখেছি, তবে একবার নয়, কয়েকবার। সেই সকাল থেকে এখন পর্যন্ত তোমার পিছনে ছুটছি। কেন? যুবকটি উঠে দাঁড়ালো, হাতের রিংটা পুনরায় পকেটে চালান করে বলল, ন্যাকা সাজছ কেন? কারণটা তো প্রথমেই বলেছি। নিনিকা অবাক হয়ে বলল, আপনি আমার সম্পর্কে আগে থেকে জানেন না, অথচ বিয়ের প্রস্তাব দিচ্ছেন। বিষয়টা কেমন না? না, কেমন না। ভালো লেগেছে বিয়ের প্রস্তাব দিয়েছি। অ্যান্সার মি নাও। নিনিকা জেদি সরে বলল, দিব না। যুবকটির পেছনে এসে দাঁড়ালো একদল ছেলে মেয়ে। তাদের কথাবার্তা হাসি থেকে নিনিকা বুঝতে পারল তারা ছেলেটিকে কোনো কারণে তাকে প্রপোজ করতে বলেছিল। নিনিকা মাথা গরম হয়ে গেল, আকস্মিক চেপে ধরল ছেলেটির কলার। আপনার এত বড় সাহস! নিনিকা শেখকে নিয়ে মজা করেন? হুট করে কি হলো কেউই বুঝতে পারল না। নিনিকার হাতের মুঠো শক্ত হয়েছে আরও। যুবকটি অপলক তাকিয়ে আছে নিনিকার লাল হয়ে যাওয়া মুখের দিকে। হুট করে গালে ছুঁয়ে দিল অধর। নিনিকার স্তব্ধ বাকরুদ্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। যুবকটি বাঁকা হাসি দিয়ে নিজের কলার থেকে নিনিকার হাত সরিয়ে রীতিমতো ছুঁড়ে ফেলল। দুটো ছেলের কাঁধ জড়িয়ে হেলান দেওয়ার মতো দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখল নিনিকার স্তব্ধ মুখশ্রী। বলল, এবারও কি উত্তর দিবে না? নিনিকার শিরা উপশিরায় দাউ দাউ করে আগুন জ্বলছে, চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। রাগে চোখ মুখ শক্ত, পাথরের মতো কঠিন। নিনিকা টের পেল তার মুখ ব্যথা করছে। হুট করে ছেড়ে দিল চোখের পানি। যুবকটির থেকে নিনিকা নিজেই অবাক হলো। অবাকতার চেয়ে নিজের প্রতি ক্ষোভ জন্মালো বেশি করে। দৌড়ে বের হয়ে গেল ভার্সিটির গেট দিয়ে। লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই সে। আরে বাস, গুরু চলে গেল তো। সমুদ্রের কাঁধে চাপড় মারল যুবকটি। চোখের পর্দায় স্পষ্ট ভাসল নিনিকার চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ার দৃশ্য। কেউ কান্না করলে এত সুন্দর দেখতে লাগে বুঝি? যুবকটি মাথার চুলে হাত বুলিয়ে হাসল। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে, নতুন এসেছে, চালচলনে মডার্ন ভাব। দেখেই বোঝা যায় কোনো রাজার রাজকন্যা সে। সকাল থেকেই সবার নজরে ছিল নিনিকা। ভার্সিটির প্লেবয় নামে পরিচিত যুবকটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল পারলে মেয়েটিকে পটিয়ে দেখাতে। যুবকটি স্বভাবতই নিজের বুদ্ধি চতুরতা কাজে লাগাতে চেয়েছিল, অথচ প্রথমবারের মতো কেউ তাকে কোনো উত্তর দিল না, বরং কলার চেপে ধরল। শেষে জড়িয়ে ধরে গেল এক ফোঁটা অশ্রু। সেটার দায় কিভাবে মেটাবে যুবকটি? কি গুরু, কি ভাবছ? সমুদ্রের কথায় যুবকটি হাত এপাশ ওপাশ করে ফুটিয়ে বলল, সুন্দরী মেয়েদের কাঁদলেও সুন্দর দেখায়, তাই না? সমুদ্র বোকার মতো বলল, তাই নাকি? যুবকটি মাথায় ঠাস করে দিল। চুপ কর হারাম। সমুদ্র পকেট থেকে সাইলেন্ট করা দুটো মোবাইল বের করলো, যুবকটির দিকে বাড়িয়ে দিল। সকাল থেকে তোমার গার্লফ্রেন্ডরা ফোন করে যাচ্ছে, আমি একটাও রিসিভ করিনি গুরু। ভালো করেছিস। এসব প্যারা আর ভালো লাগছে না, নতুন কাউকে দেখ। সমুদ্র চোখ টিপে বলল, নিনিকা নাকি? যুবকটি ঠোঁট বাঁকিয়ে হাসল। মনে হয় না পড়বে। শোন, মেয়েটিকে নিয়ে আর ঝামেলা করিস না। আমার সাথে রিলেশনে যেতে আমি কাউকে জোর করি না। নেহাত তোরা সকালে বাজি ধরেছিলি, তাই পটাতে চেষ্টা করেছিলাম। এটা এখানেই শেষ, ওকে? সমুদ্র মাথা নাড়ালো। অবশ্যই গুরু, বাট গুরু, মেয়েটি কিন্তু সেই দেখতে, একেবারে মোমের পুতুলের মতো। তুমি না চাইলে অন্য কেউ অবশ্যই চাইবে। চাইতেই পারে, মেয়েটি তো আমার জিনিস না যে চাইবে না। সেটাই তো বলছি গুরু, তোমার করে নাও। চুপ কর তো, আমি পটানোর প্যারা নিতে পারবো না। এ পর্যন্ত কাউকে পটাতে হয়নি, সবাই নিজ থেকে রিলেশনে এসেছে। সমুদ্র আফসোস ঝরিয়ে বলল, তবে কি আর করার?
তোর মতো চেহারা থাকলে আমিও পটানোর চেষ্টা করতে পারতাম। তোর চেহারা দেখে এমনি মেয়েরা পটে যায়, আর কত পটাবি? বলছিস গুরু? যুবকটি হেসে ফেলল। সত্যি কথা বলছি মাইরি। তবে ঠিক আছে। ওরা কথা বলতে বলতে পার্কিং সাইডে এসেছে। কালো রঙের গাড়িটির কাঁচ নামানো। যুবকটি দেখল নিনিকা টিস্যু দিয়ে মেকআপ শুট ঠিক করছে। সমুদ্র সিটি বাজিয়ে বলল, দেখতে পাচ্ছ গুরু? দেখতে পাচ্ছি। অনেক কেঁদেছে হয়তো, বাড়াবাড়ি হয়ে গেছে। আর যাই হোক, তুমি কখনো কাউকে জোর করো না। যুবকটি দীর্ঘশ্বাস ছাড়ল, এগিয়ে গেল কালো গাড়িটির দিকে। কাঁচে ঠোকা দিয়ে দৃষ্টি আকর্ষণ করল। নিনিকা জ্বলন্ত চোখে তাকালো। বাঘিনীর মতো চাহনি দেখে যুবকটি হাসল। আপনাকে সরি বলতে এসেছি। প্রথমেই সরি তুমি করে বলার জন্য, দ্বিতীয়বার সরি প্রপোজ করার জন্য, তৃতীয়বার সরি জোর করে আনসার জানতে চাওয়ার জন্য, এবং চতুর্থবার সরি চুমু দেওয়ার জন্য, পঞ্চমবার সরি চোখের। ব্যাস, বন্ধ করুন আপনার ড্রামা। আপনারা যে নষ্ট ছেলে সেটা দেখে বোঝা না গেলেও প্রথম দিন আচরণ করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দূর হন চোখের সামনে থেকে। নষ্ট চরিত্রের মানুষদের আমি দু চোখে দেখতে পারি না। সমুদ্র কিছু বলতে চাইল। যুবকটি ইশারায় মানা করল, হেসে বলল, থ্যাংক ইউ মিস নিনিকা, আপনার কথা মাথা পেতে নিচ্ছি। নিনিকা টিস্যু ছুঁড়ে মারল। চোখের সামনে থেকে দূর হন, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। সমুদ্র টেনে নিয়ে যেতে লাগলো যুবকটিকে। নিনিকা জ্বলন্ত চোখে তখনও তাকিয়ে আছে। যুবকটি যদি বিপরীত প্রতিক্রিয়া দেখায় তবে এখানে আজ একটা কিছু হয়ে যাবে। চাহনি দ্বারা সেটাই বোঝাচ্ছে সে। যুবকটিকে অনেকটা দূরেই সরিয়ে নিচ্ছে সমুদ্র। যুবকটি উচ্চস্বরে বলল, আমি নির্লজ্জ হতে পারি, তবে বেহায়া নই। আপনি বলে পার পেয়ে গেলেন, কারণ শুরুটা আমিই করেছিলাম। নিনিকা নিজেও উঁচু আওয়াজে বলল, আপনাদের মতো নির্লজ্জ ছোটলোক পাবলিকদের আমার দেখা আছে। সুন্দরী মেয়ে দেখলে আপনাদের সুরসুরি জাগে, তা আমি বুঝি না ভেবেছেন? যুবকটি শুভ্র মুখ রাগে অপমানে থমথমে। তখনই দূর থেকে কেউ একজন উঁচু গলায় ডাকল, তোর গার্লফ্রেন্ডরা ফোন দিয়ে পাগল করে দিতেছে ধ্রুব। দুজন মানবীর ঝগড়াতে সেটা যেন উড়ে এসে জোরে বসল। ধ্রুবর অপমানে থমথমে মুখের দিকে তাকিয়ে নিনিকা হ্যাঁ করার ভঙ্গিতে হাসি দিল। গাড়ি স্টার্ট করে ছুটল গেট দিয়ে। বউ কথা কয়ে ডাইনিংয়ে এসে নাস্তা করছে ধ্রুব। পাশে কাজিন ও সমুদ্র বন্ধু। ধারা দুজনের খাওয়া দেখছেন নিশ্চুপে বসে। ফারিন স্কুল ড্রেস পরে বিজ্ঞদের মতো খাচ্ছে। মুখটা কার বয়সের তুলনায় বেশি গম্ভীর। ধ্রুবর সাইলেন্স মুঠোফোন বারবার জ্বলে উঠছে। ধারা বিরক্তিকর দৃষ্টিতে সেটা দেখছেন। ছন্ন ছাড়াও রাগী এই ছেলেটাকে নিয়ে চিন্তার শেষ নেই তার। ক্যাডেটে পড়েও অন্য ভার্সিটিতে গিয়ে নিজেকে ও সাঙ্গপাঙ্গদের নিয়ে মাতিয়ে বেড়াই। পড়া শেষের পথে। ক্যাডেট অফিসার হওয়ার বেশি দেরি নেই। যদি চরিত্রের কোনো সার্টিফিকেট কেউ পায় তবে ওর কপালে যে কী লেখা আছে সেটা ধারা নিজেও চিন্তা করতে পারেন না। ধ্রুবর বাবা ফাহিম মাহবুব বর্তমানে রাজশাহীতে ডিউটিতে আছেন। তার ইচ্ছে ছেলেকে নিজের মতোই অফিসার বানাবেন, কিন্তু নির্লজ্জ রাগী ঘাড়তেরা ছেলেটা বাবার ইচ্ছেতে ক্যাডেটে পড়লেও নিজের স্বভাব ছাড়েনি। সারাক্ষণই ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। দুনিয়া ভেসে গেলেও সে মুড পাল্টাবে কিনা বলা মুশকিল। ধারা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বয়স তো কম হলো না, তুমি বাচ্চা নও। এসব লাঙ্গফাঙ্গি ছাড়ো ধ্রুব। তুমি কয়েকদিন পর একজন অফিসার হবে। তোমাকে কি এসব মানায়? ধ্রুব নিশ্চুপে খাচ্ছে। সমুদ্র আর চোখে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। ধারা আবারও হতাশ হলেন। ফারিনের খাওয়া শেষ হতেই দুজনকে বললেন, তোমরা খেয়ে নিজেদের ভার্সিটিতে যাবে, আমি ফারিনকে স্কুলে দিয়ে আসছি। সমুদ্র মাথা নাড়ালো। ধারা চলে যেতেই ফিসফিস করে বলল, আজ তোমার আমার ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। গতকাল যা ঘটিয়েছ, তুমি বরং তোমার ক্যাডেটে যাও গুরু। ধ্রুব পানি খেয়ে বলল, ক্যাডেটে অবশ্যই যাব, আজ জরুরি ক্লাসও আছে। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে বের হব, বিকেলে দেখা হবে। সমুদ্র ছুটল ভার্সিটি। ধ্রুব ক্যাডেট স্টুডেন্টদের পোশাকে নিজেকে জড়ালো। বাইক নিয়ে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। সমুদ্র সবে ভার্সিটিতে ঢুকেছে। তার পথ আটকে দাঁড়িয়েছে দুজন বলিষ্ঠ দেহী পুরুষ। পেছন থেকে নিনিকা এগিয়ে গেল, ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার আরেকজন কোথায়?
সমুদ্র ঢোক গিলে বলল, নিজের কাজে গেছে। নিনিকা দুজনকে ইশারা দিতেই তারা সমুদ্রকে তুলে নিয়ে চলে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে সমুদ্র কিছু বোঝারও সময় পায়নি। নিনিকা দাঁতে দাঁত চেপে বলল, আজ বেঁচে গেলেন ধ্রুব মাহবুব। সঙ্গীর অবস্থা দেখে আপনার মনে ভয় ঢোকানোর সর্বোচ্চ চেষ্টা করব। কার সাথে লাগতে এসেছিলেন সেটা হাড়ে হাড়ে টের পাবেন। সমুদ্রকে 1 ঘন্টা পর বউকথা কউয়ের সামনে রেখে গাড়িটা চলে গেল। রক্তাক্ত সমুদ্র পকেট থেকে মোবাইল বের করে কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো ধ্রুবর নাম্বারে। রিসিভ হতে বলল, গুরু তুমি জলদি বাড়িতে আসো, ওরা আমাকে। সমুদ্র আর কিছু বলতে পারল না। ঝাপসা চোখে দেখল দারোয়ান ও ধারা দৌড়ে আসছেন তার দিকে। তারপর যখন সমুদ্র চোখ মেলল তখন সে হসপিটালে শুয়ে আছে। হাতে পায়ে মুখে ব্যান্ডেজ। কোনো ক্ষতি হওয়ার মতো মারেনি, তবে জখম করেছে অনেক। শরীরের ব্যথায় চোখে জল জমল। ধ্রুব মুখের উপর ঝুঁকে বলল, কে করেছে এই অবস্থা তোর? সমুদ্র কাঁপা কণ্ঠে বলল, ওই মাইয়া। কোন মেয়ে? গুরু, যার সাথে গতকাল লেগেছিলে। ধ্রুব চিৎকার করে উঠল, ওই মেয়ে তোকে এইভাবে মেরেছে? একটা মেয়ের হাতে মার খেয়েছিস তুই? সমুদ্র না না করে বলল, ওই মাইয়া গুন্ডা নিয়ে আমাকে তুলে নিয়ে গেছিল, ওরাই এই অবস্থা করেছে গুরু। সমুদ্র কেঁদে ফেলল। ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নিনিকা শেখকে সে ভালো করে চিনে না। কে এই মেয়ে যে গুন্ডা ভাড়া করে তার বন্ধুকে পিটালো? কিসের এত পাওয়ার তার? ধ্রুব ফোন হাতে বের হয়ে গেল। পরিচিত একজনকে বলল নিনিকের ব্যাপারে খোঁজ নিতে। আবারও বেডে এসে দেখল সমুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব আশ্বাস দিল, চিন্তা করিস না, আমি দেখছি। কত বড় সাহস ওই মেয়ের! তারা তখনই রুমে ঢুকলেন। খাবার এনেছেন বাসা থেকে। সমুদ্রকে ধরে খাইয়ে দিলেন। হাত ধুয়ে দাঁড়ালেন ধ্রুবর মুখোমুখি। আমি যতটুকু জানি ও যা করে তোমার সাথে থেকেই করে। যদি ওর এই অবস্থার জন্য কোনোভাবে তুমি দায়ী হও ধ্রুব, তবে মনে রেখো আমি তোমার বাবার কাছে বিচার দেব। দিন দিন খারাপ হচ্ছ তুমি, সাথে এটাকেও বানাচ্ছ। আমার সন্তান হয়ে তুমি এমন, সেটা ভাবতেই আমার লজ্জা হয়। নিজেকে ঠিক করতে না পারলে আমার সামনে আসবে না। ধারা চলে গেলেন। ধ্রুবর চোখ মুখ শক্ত হয়ে গেছে রাগে। সমুদ্র নিচু কণ্ঠে বলল, ফুপি রেগে আছে সেজন্য এমন বলেছে। তুমি রাগ করো না গুরু, মায়েরা এমন বলেই থাকেন। আমি কি সত্যি অনেক খারাপ সমুদ্র? না গুরু, তুমি খারাপ হবে কেন? তোমার মধ্যে তো কোনো দোষ নেই। হ্যাঁ মানছি গার্লফ্রেন্ড অনেক, কিন্তু সেটা বড় কোনো সমস্যা না। আর একটু আধটু মারপিট সকলেই তো করে। ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর ফুপি কি কি বলে গেলেন দেখলি না? আমার জন্য নাকি তার লজ্জা হয়। তাকে বলিস আমি আর বাড়িতে ঢুকবো না। তাকে যেন লজ্জায় মুখ লুকিয়ে রাখতে না হয়, সেজন্য বাড়ি ত্যাগ করবো আমি। সমুদ্র ঠোঁট উল্টে বলল, তুমি সত্যিই এমন করবে গুরু? অবশ্যই, আমার আত্মসম্মান নেই নাকি? তোর ফুপি আমাকে এসব বলবেন আর আমি ধেই ধেই করে নেচে বেড়াবো, সেটা তো হবে না। বাড়িতে আমি সত্যিই যাব না, হোস্টেলে উঠে যাব। তার আগে এই নিনিকার একটা ব্যবস্থা করতে হবে। বাদ দাও গুরু, মেয়েটা নিজের অপমানের বদলা তোমার উপর নিতে চাইছিল। তোমাকে না পেয়ে আমাকেই তুলে নিয়ে যেতে বলেছে। তুমি বরং মন দিয়ে পড়াশোনা করো। আর তো কয়েকটা মাস, তারপরই ট্রেনিংয়ে চলে যাবে। কোনো রকম ঝামেলায় জড়িও না। বড় আর্মি অফিসার হলে ফুপি তোমাকে ঠিকই মেনে নেবেন। ওগুলো রাগের মাথায় বলেছেন। আমার থেকে তুমি ভালো করে জানো তুমি সবার চেয়ে তোমাকে ভালোবাসেন। থাম তো, ফুপির হয়ে সাফাই গাইবি না। ওই নিনিকা শেখের একটা ব্যবস্থা না করে আমি থামছি না। কত বড় সাহস তোকে তুলে নিতে লোক ভাড়া করে! মেয়ে মানুষ হয়ে এত তেজ কোথায় পায় আমি দেখব। তুমি কি করতে চাইছো গুরু? ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কি করব দেখতেই পারবি। আপাতত তুই রিল্যাক্স কর, সুস্থ হয়ে যা তাড়াতাড়ি। তোকে এভাবে দেখতে ভালো লাগে না। সমুদ্র হাত টেনে ধরল আস্তে করে। মেয়ে মানুষ, না লাগাই ভালো হবে। যদি উল্টাপাল্টা কোনো মামলা দিয়ে দেয়। ধ্রুব হাত ছাড়িয়ে নিল। এত ভয় পাচ্ছিস কেন? আর যাই হোক, মেয়ে মানুষের ইজ্জতে হাত দেব না ভাই। তবে এই মেয়েটাকে শিক্ষা তো দিতেই হবে। না বাদ দাও। তুমি কিছু না করলেও মামলা খেলে কিন্তু
রেহাই পাবো না। মনে রেখো, ছেলেরা ইফটিজিং করলে সেটা ইফটিজিং, বাট মেয়েরা না করলে সেটা ইফটিজিং না, কারণ এরকম কোনো আইন নেই, তৈরি হয়নি। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর হাদারাম। পাবলিকে পরীক্ষা দিয়ে সমুদ্রের ভার্সিটিতে ভর্তি হয়েছিল ধ্রুব, কিন্তু ফাহিম মাহবুব ছেলেকে নিজের মতোই আর্মির অফিসার হিসেবে দেখতে চান। ধ্রুব সেটা জেনে বাবার ইচ্ছে পূরণ করতে ক্যাডেটে ভর্তি হয়। সমুদ্রের ভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ হলো সারাদিন সমুদ্রের সাথে থাকা, দুজন একসাথে থাকবে, পড়বে, এটাই মূল কারণ। ধ্রুবর পড়াশোনা নিয়ে কোনো ইচ্ছে অনিচ্ছা নেই। যখন শুনেছে তার মতো ঘাড়তেরা সন্তানকে নিয়েও তার বাবা স্বপ্ন দেখেন, তখনই নিজের সিদ্ধান্ত বদলেছে। ভর্তি বাতিল করে ক্যাডেটে পড়াশোনা করতে কেউ তাকে বলেনি। ফাহিম মাহবুব শুধু নিজের ইচ্ছেটা বলেছিলেন। তারা মা বাবা হিসেবে কখনো সন্তানদের উপর কিছু চাপিয়ে দিতে চান না। রোদ কমে গিয়ে আকাশ ধীরে ধীরে লাল হচ্ছে। বিকেলবেলা সমুদ্রকে হসপিটালে রেখে ধ্রুব বের হলো। ইতিমধ্যে সে নিনিকার বাড়ির ঠিকানা পেয়ে গেছে। উদ্দেশ্য বাড়ির আশপাশটা একটু চক্কর মেরে আসা, পরে ভাবা যাবে কি করা যায়। বাহির থেকে ছোট্ট রাজপ্রাসাদ মনে হয়, সাদা রঙের বড় গেট, বাড়ির চারিদিকে দেয়ালের বাউন্ডারি, তাতে কাঁচ গুজে রাখা, চোর ডাকাত যাতে ঢুকতে না পেরে সেরকম ব্যবস্থা। ধ্রুব গেটের সামনে এলো। গেট থেকে চারিদিকের বাউন্ডারি ঘুরল। বাগানের সাইডে সুইমিং পুল। বাড়ির মালিক তবে বেশ শৌখিন। আবারও ঘুরে যখন ধ্রুব গেটের সামনে এলো, তখন চোখে পড়ল উপরে বড় বড় করে লেখা শেখ বাড়ি। গেট ভেতর থেকে বন্ধ। নিশ্চয়ই ভেতরে দারুণ আছে। ধ্রুব আবারও ঘুরে ঘুরে দেখল। বারান্দাগুলোর দিকে উঁকি ঝুঁকি দিয়ে ভালো করে দেখতে লাগলো। ধ্রুবর পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক লোক, পাজামা পাঞ্জাবি পরনো, হাতে একটি বড় ছাতা। ধ্রুবকে উঁকি ঝুঁকি দিতে দেখে সন্দেহের নজরে তাকালো। পান খাওয়ার লাল দাঁত বের করে বললেন, কি চাই এখানে? ধ্রুব নির্লিপ্তভাবে বলল, কিছু চাইলে নিজেই নিয়ে নিতে পারবো, আপনি নিজের কাজ করুন। মুরব্বীদের সাথে কীরকম ব্যবহার? ধ্রুব গাল চুলকে বলল, আপনি কি আমাকে চেনেন? না, তুমি কে বাবা? ওই যে শেখ বাড়ি দেখেছেন, শেখ বাড়ির একমাত্র মেয়ের একমাত্র জামাই আমি। শুনেছেন উত্তর, এবার যান। লোকটি বড় বড় চোখে তাকালো। কি বলো, সত্যি? ধ্রুব বিরক্ত হলো। আপনাকে আমি মিথ্যা বলতে যাব কেন? কিন্তু বাবা, আমি তো জানতাম শেখ বাড়ির কন্যা অবিবাহিত, তারই জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছিলাম এখনই। ধ্রুব আগ্রহ নিয়ে তাকালো। তাই নাকি? হ্যাঁ বাবা, শেখ কন্যার জন্য সে কত বছর ধরে নানান সম্বন্ধ আসে, এবারও আসছে একটা। পাত্র সব সময়ের মতোই সেরা, কিন্তু সেরা হলে তো লাভ হবে না। শেখ সাহেব তো মেয়ের বিয়েই দিবার চান না। কত ভালো ভালো পাত্র, এমন সুপাত্র কি হাতছাড়া করা ঠিক? এতদিন কারণ খুঁজছি কেন শেখ সাহেব রিজেক্ট করেন। আজ তোমারে দেখে কারণটা বুঝতে পারলাম। চলো শেখ বাড়ি, শেখ সাহেবের সাথে কথা বলে চলে যাই। মেয়ের বিয়ে দিল, অথচ মিষ্টি পেলাম না। ধ্রুব লাফ দিয়ে সরে গেল। আপনি যান, আমার কাজ আছে। মুরব্বী হাত টেনে ধরলেন। আরে কি বলো জামাই, চলো যাই। নিনি আম্মার পাশে তোমার কেমন মানাই আমারে দেখতে হবে না নাকি? অনেক দিনের শখ ছিল অমন চাঁদের মতো সুন্দর পুতুলের পাশে কারে মানাই সেটা দেখার। আজ আমার শখটা পূরণ হইব। চলো জামাই যাই। ধ্রুব পড়ল মহাবিপদে। শেখ বাড়িতে যদি সে এখন যায়, তবে শেখ বাড়ির কর্তা তার জান নিয়ে নিবে নিশ্চিত। হাত ছাড়াতে চেষ্টা করল। চাচা আপনিই যান, আমি একটা কাজে যাব আর্জেন্ট। মুরব্বী শুনলেন না। ধ্রুবকে টেনে নিয়ে গেলেন গেটের কাছে। গেটের লকে ছাতা দিয়ে বাড়ি দিতেই দারোয়ান এসে গেট খুলে দিল। বলল, আপনি এ সময়? মুরব্বী ছাতা দিয়ে বাড়ি দিলেন। বাড়ির একমাত্র জামাই সাথে নিয়ে দাঁড়িয়ে আছি, আবার জিজ্ঞেস করছো এ সময় কেন? নালায়েক, পথ ছাড়। দারোয়ান রেগে গেল। ধ্রুবকে দেখে নিয়ে বলল, মাল খাইয়ে আসছেন নাকি? শেখ স্যারের স্পষ্ট মানা, আপনি যেন বাড়িতে ঢুকতে না পারেন। নিনিকা আপারে বিয়ে টিয়ে দিত না। মুরব্বী হু হু করে হাসলেন। ধ্রুবর কাঁধ চেপে ধরে বললেন, বাড়ির জামাই নিয়ে আসছি। শেখ সাহেব আমাকে বললেই পারতেন যে মেয়েরে বিয়ে দিয়ে দিয়েছেন।
আমি কি প্রতিদিন সম্বন্ধ নিয়ে কষ্ট করে আসতাম? দারোয়ান ছেলে প্রায় ধ্রুবর বয়সী। আপনার কি মাথায় সমস্যা হয়েছে? কি বলেন এগুলা? ধ্রুব নিজেকে ছাড়িয়ে নিল। মুরব্বী আবার চেপে ধরলেন। দারোয়ানকে ঠেলে ঢুকলেন ভেতরে। সদর দরজা খোলা। বাগানের কাছের টেবিলে ঝুড়ি ভর্তি ফল নিয়ে বসে আছে কেউ। পরনে সাদা গাউন লম্বা হওয়ায় মাটিতে জায়গা করে নিয়েছে। মাথায় পাথরের ক্রাউন। চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। ধ্রুবর গলা শুকিয়ে গেল। মেয়েটির মুখের একপাশ দেখা যাচ্ছে। প্রিন্সেসদের মতো সাজগোজ পোশাক। এক মনে সে ঝুড়ি থেকে ফুল নিয়ে মালা বানাচ্ছে। ধ্রুবকে এর মধ্যে মুরব্বী টেনে নিয়ে গেছেন আরও কাছে। ধ্রুব দেখল মেয়েটি কানে সাদা ফুল গুঁজে দিয়েছে। ধ্রুব চোখ বড় বড় হয়ে গেল। মেয়েটি ঘুরে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। এই যে নিনিকা। ধ্রুব চোরা চোখে রক্ত জবার মতো ঠোঁট দেখছে। নিজেকে শাসিয়ে চোখ নামিয়ে নিল। মুরব্বী নিনিকার সাথে কথা বলতে লাগলেন। আম্মা, আপনি যে বিয়ে হয়েছে আমার তো জানাইলেন না। ভাগ্যিস আপনার জামাইয়ের সাথে দেখা হলো। দামান বাবাই তো বলল সব। নিনিকার হাসি মুখ চুপসে গেল। জল জল চোখ চোরা দিয়ে ধ্রুবকে পরখ করল। ধ্রুব বুঝতে পেরে টেনে টুনে পরনের শার্ট ঠিক করতে লাগলো। মুরব্বী আবারও বললেন, শেখ সাহেব কই? নিনিকার আলতো স্বরে বলল, বাবা অফিসে, একটু পরে ফিরবেন। ধ্রুব অবাক হয়ে তাকালো। ভার্সিটিতে দেখা রাগী মেয়েটি নরম কণ্ঠে কথা বলছে। এক মানুষের কত রূপ! আমি ততক্ষণ কি বসবো আম্মা? নিনিকা চেয়ারে গিয়ে দিল। আপনি বসুন। দামান বাবাজিও বসুক। তার সাথে তো তেমন করে পরিচয়ই হলো না। নিনিকার ভ্রু কুঁচকে গেল। দামান? মুরব্বী দাঁত বের করে হাসলেন। মানে জামাই বাবা আর কি। কিছু মনে করবেন না আম্মা, আমগো সিলেটি ভাষায় দামান বলে এটারে। নিনিকা হতভম্ব হলো। এতক্ষণ কিছুই তার মাথায় ঢুকেনি। তবে বুঝতে পারছে ধ্রুব কিছু একটা করেছে। রাগ বাড়ল। তেড়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুব দু কদম পিছিয়ে গেল। আমি কিছু করিনি, দাঁড়িয়েছিলাম। আর এই বেশি কথা বলা চাচা আমাকে জিজ্ঞেস করেছেন আমি তোমাদের কে হই। তো আমি বলেছি যে যাই হই না কেন, জামাই নিশ্চয় হব না। বিশ্বাস করো, আমি জানতাম না এটা তোমাদের বাড়ি। উনি নিজে কি থেকে কি ভেবে ফেলেছেন আমি জানি না। তখন থেকে টানাটানি করছেন। আমাকে জোর করে এখানে নিয়ে এলেন। গলা ছুঁয়ে বলছি, আমি মিথ্যে বলছি না। ঘটক মুরব্বী বড় বড় চোখে তাকিয়ে আছেন। চেয়ার থেকে উঠে পড়লেন। কি কও এগুলো বাবাজি? ধ্রুব এক দৌড়ে গেটের বাহিরে চলে গেল। একটু থেমে বলল, যা সত্যি তাই বলেছি, বাঁচতে চান তো পালান। ধ্রুব উধাও। ঘটক মুখ কাচুমাচু করে বললেন, বিশ্বাস করেন আম্মা, আমি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। পথে এই ছোকরাটার সাথে দেখা। সে নিজেই বলেছে আপনাদের বাড়ির জামাই। আমি কিছুই জানি না আম্মা। নিনিকা হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে ঘটকের দিকে। ঘটক ঢুক গিলেন। শেখ সাহেব অনেক রাগী মানুষ। যদি এসব জানেন তবে তিনি কখনো আর এ বাড়িতে পা দিতে পারবেন না। পাত্ররা তাকে এত এত টাকা দেয় শুধুমাত্র শেখ বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এই পথটা বন্ধ হলে তাকে পথে বসতে হবে। নিনিকার সামনে হাত জোর করলেন। মাগো, আমি সত্যিই কিছু জানি না। শেখ সাহেবকে কিছু বলবেন না মা। ঠিক আছে, তবে আপনাকে কথা দিতে হবে আপনি আর কখনো আমাদের বাড়িতে পা রাখবেন না। জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচলে অনেক কাজ করে খাওয়া যাবে। ঘটক নিনিকার কথা রাখবেন বললেন। ছাতা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন গেট দিয়ে। নিনিকার চোয়াল শক্ত। ধ্রুব যে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা সে বুঝতে পেরেছে। আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। নিনিকা তৃতীয় দিনের মতো ভার্সিটি থেকে ফিরছে। আজ সে গাড়ি আনেনি, স্কুটি নিয়ে এসেছিল। শরীরের শর্ট ফতোয়াটা ইতিমধ্যে ভিজে একাকার। জিন্স ভিজে গেলেও ততটা বোঝা যায় না। পায়ের হাই হিল পিছলে যাচ্ছে বারবার। স্কুটি চালাতে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে নিনিকাকে। ফুটপাতে স্কুটি থামালো সে। এখন বৃষ্টির তেজ কমে এসেছে। এটাকে বলে ঝিরিঝিরি বৃষ্টি। নিনিকার ব্যাগ ওয়াটারপ্রুফ হওয়ায় বেঁচে গেল। একটু দূর থেকে স্কুটি নিয়ে নিনিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাইক নিয়ে এগিয়ে এলো ধ্রুব। পরনে ক্যাডেটের পোশাক।
হুট করে ধ্রুবকে নিজের সামনে দেখে নিনিকা চমকে গেল। চেহারায় সেটা না ফুটিয়ে ভ্রু কুঁচকে তাকালো। ধ্রুব হেলমেট খুলল না, বাইকে বসে বলল, কোনো সমস্যা? নিনিকা ইতস্তত করল। আসলে বৃষ্টির কারণে হিল পিছলে যাচ্ছে, বারবার চালাতে সমস্যা হচ্ছে। ধ্রুব নিনিকার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। পরনের ফতোয়া কালো রঙের সুতির কাপড়ের হওয়ার ভিজে গেলেও সমস্যা হচ্ছে না। কালো রঙের হাই হিলে চোখ পড়তেই ধ্রুব ঠোঁট বাঁকালো। বৃষ্টির দিনেও ফ্যাশন করে হাই হিল পরতে হয় তোমাদের? নিনিকা নাক ফুলিয়ে বলল, আগে ভাবিনি এত বৃষ্টি হবে আজ, জানলে অবশ্যই পরে আসতাম না। ধ্রুব কান চুলকে বলল, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। নিনিকা এক মুহূর্ত ভাবল, আপাতত এছাড়া আর কোনো পথ নেই। স্কুটিটা তালা মেরে সে ধ্রুবর পেছনে দুপা দুদিকে দিয়ে বসল। ধ্রুব মিররে নিনিকাকে দেখে হাসল। তোমার স্কুটির হেলমেটটাই থাক, আমি এক্সট্রা আনিনি। নিনিকা উত্তর দিল, কোনো সমস্যা নেই। ধ্রুব বাইক স্টার্ট দিল। নিনিকা প্রশ্ন করল, আপনার বাসা কি এদিকে? না, এদিকে আমি একটি ফ্ল্যাটে থাকি 2 দিন ধরে। বাড়িতে কি সমস্যা? সরি, ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছি। আরে না, বাড়িতে একটু প্রবলেম হয়েছে, সেজন্য কয়েকদিন এখানেই থাকবো। ধ্রুবর চোখের সামনে ভাসল ধারার মুখ। মায়ের সাথে অভিমান করেই সে বাড়িতে যাচ্ছে না। মা ফোন না করা পর্যন্ত সে যাবেও না। এরকম অনেকবারই হয়েছে। ধারা প্রতিবারই ফোন করে যেতে বলেছেন, তারপর ধ্রুব বাড়িতে ফিরেছে। নিনিকার বাড়ির রাস্তায় ধ্রুব বাইক থামালো। বড় বড় করে লেখা শেখ বাড়ি লেখাটি স্পষ্ট করে দেখা যাচ্ছে। নিনিকা অফার করল, আমাদের বাড়িতে আসুন। আমাকে যেহেতু লিফট দিয়েছেন, 1 কাপ কফি তো আপনি খেতেই পারেন। ধ্রুব ঠোঁট চেপে ভাবল, তার আপাতত কোনো কাজ নেই, সুতরাং যাওয়াই যাই। বলল, ঠিক আছে চলো। নিনিকার পেছন পেছন ধ্রুব যাচ্ছে। এর মধ্যে তার মুঠোই সশব্দে বেজে উঠল। নিনিকা কী ভেবে শব্দ করে হাসল। হয়তো আপনার গার্লফ্রেন্ডরা ফোন দিচ্ছে। চিল, আপনি কথা বলুন, আমার সমস্যা হবে না। ধ্রুবর মুখ থমথমে। গেট পেরিয়ে ঢোকার সময় বাড়ির দারোয়ান বড় বড় চোখে তাকিয়েছিল। গতদিনের কথা মনে করে ধ্রুব কেশে ফেলল। নিনিকাদের সদর দরজা দিয়ে প্রথমবার বাড়িতে ঢুকল সে। ড্রয়িং রুমের সোফাতে বসতে বলল নিনিকা। ধ্রুব বসে চারিদিকে চোখ বুলিয়ে নিল। আভিজাত্য চারিদিকে ঝলমল করছে। নিনিকা উপরে গিয়ে ফোন করে ড্রাইভারকে বলল তার স্কুটির কথা। ফ্রেশ না হয়ে আগে মায়ের ঘরে গেল। মিথিলা তখন কিছু একটা করছিলেন। নিনিকা ঢুকেই বলল, নিচে একজনকে বসিয়ে এসেছি মা, তুমি গিয়ে তাকে কোম্পানি দাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। মিথিলা অতিথি আসার কথা শুনে নিচে নামলেন। ধ্রুব তাকে দেখেই উঠে দাঁড়িয়ে সালাম দিল। পরনের ড্রেসি পরিচয় বলে দিল তার। মিথিলা হেসে বললেন, ভিন্ন ভার্সিটির হয়ে নিনিকার সাথে পরিচয় কিভাবে হলো বাবা? ধ্রুব ইতস্তত করে বলল, লিফট দিলাম। মিথিলা অবশ্য উত্তর আশা না করেই কিচেনের দিকে চলে গেলেন। সার্ভেন্টকে বলে আবার এলেন ড্রয়িং রুমে। ধ্রুব সোজাসুজি বসে বললেন, কেমন আছো তুমি? ছোট বলে তুমিই ডাকছি, কিছু মনে করোনি তো? আরে না আন্টি, কি বলেন, আপনি তো আমার মায়ের মতোই। আমি ভালো আছি, আপনার সাথে কথা বলে আরও ভালো লাগছে। মিথিলা হেসে বললেন। ধ্রুব বুঝল নিনিকার মা হাসতে ভালোবাসেন। বাড়িতে কে কে আছে তোমার? ওহো, তোমার নামটাই তো জানা হলো না, কি নাম তোমার? আমি ধ্রুব মাহবুব, সন অফ আর্মি অফিসার ফাহিম মাহবুব। মাদার ভার্সিটি টিচার ধারা আহমেদ। আমার একটি ছোট্ট বোনও আছে, যে 5-এ পড়ে। আপনি? মিথিলার চোখে মুখে উচ্ছ্বাস। একা বাড়িতে একজন আড্ডা দেওয়ার মানুষ পেলেন যেন। আমি মিথিলা, নিনিকার মা। ও এই বাড়ির একমাত্র ছেলে রমজান শেখের ওয়াইফ। আমি স্কুলে পড়াতাম একটা সময়, তবে এখন আর পড়াই না। অবসরে সাহিত্যের বই নিয়ে পড়ে থাকি। আমার একটাই মেয়ে। এ বাড়ির সদস্য সংখ্যা 3, বাট সার্ভেন্ট, দারোয়ান, ড্রাইভার সবাই মিলে অনেকজন। শেখ বাড়িতে প্রথমবার এসেছ, সেজন্য তোমাকে স্বাগতম। ধ্রুব মুগ্ধ হয়ে সব শুনল। নিনিকার মা ছটফটে স্বভাবের, কথা বলেন অনেক সুন্দর করে। সাহিত্যের মানুষদের কথার ধরন যে অন্যরকম সুন্দর হয় সেটা সে জানত।
আজ সামনাসামনি শুনে নিল। সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখল নিনিকা নামছে, পরনে স্কার্ট আর শার্ট, মাথায় হেয়ার বেল্ট, অন্যরকম স্নিগ্ধ লাগছে। নিনিকা মিথিলির পাশে বসল। কোনো অসুবিধা হচ্ছে না তো? একদমই না, যাকে পাঠিয়েছ সে আমাকে একদমই বোরিং হতে দেয়নি, আমি এনজয় করছি অনেক। নিনিকার এক হাত দিয়ে মিথিলাকে জড়িয়ে ধরল। ইনি হলেন আমার সুন্দরী মাদার, তার সাথে কথা বলার সৌভাগ্য সবার হয় না, কারণ তিনি সবার সাথে কথা বলেন না। আপনার সাথে কথা বলেছেন, তার মানে তার আপনাকে অনেক ভালো লেগেছে। মিথিলা হেসে বললেন, আমার তোর বন্ধুকে অনেক ভালো লেগেছে নিনিমা, ওর নামটাই তো ভালো লাগার মতো। ধ্রুব লজ্জা পেল, সামনাসামনি কেউ প্রশংসা করলে সে কিছু বলতে পারে না। নিনিকা কথা পাল্টালো, মা, ইনি আমাকে লিফট দিয়েছেন আজ, না হলে তো আমি বাড়িতে কিভাবে পৌঁছাতাম জানিই না। ভালো ছেলে, মাঝে মধ্যে আসবে এখানে, আমি তোমার সাথে আড্ডা দিব। নিনিকা ঠোঁট চেপে হেসে বলল, প্রথম পরিচয়ে উনি আমার শত্রু ছিলেন, বাট তুমি যেহেতু আমার বন্ধু বানিয়ে দিয়েছ, তবে আমি মেনে নিচ্ছি। সার্ভেন্ট ইতিমধ্যে কফি ও নাস্তা নিয়ে দিয়ে গেছে। ধ্রুব কফি খেতে খেতে বলল, আপনার প্রিয় লেখক কে আন্টি? মিথিলা আগ্রহী হয়ে বললেন, আমার সবার লেখাই ভালো লাগে, তবে বর্তমানে তোমাকে দেখে শীর্ষেন্দুকে প্রিয় বলতে ইচ্ছে করছে। তোমার নামটার কিন্তু একটি চরিত্র নিয়ে শীর্ষেন্দু লিখেছেন, সেটাতে তুমি অত্যন্ত অন্যরকম একটি চরিত্রে ছিলে। আচ্ছা, তুমি কি ড্রিঙ্ক করো? ধ্রুব হেসে ফেলল, না আন্টি, কখনো করিনি, আমি তো ক্যারেটে পড়ি, এসব আমার দ্বারা হবে না, আর বাবা মাও এসব পছন্দ করেন না। গ্রেট। বইয়ের ধ্রুব কিন্তু অনেক ড্রিঙ্ক করত। নিনিকা কফিতে চুমুক দিয়ে বলল, মা, বইয়ের নামের কোনো মানুষ পেলে মিলিয়ে দেখেন তেমন স্বভাব বা বৈশিষ্ট্য আছে কিনা, আপনি কিছু মনে করবেন না। ধ্রুব চমৎকার ভঙ্গিতে হাসল, একদমই কিছু মনে করছি না, বরং আন্টির কথাগুলো আমি উপভোগ করছি। মিথিলা উঠে দাঁড়ালেন, তুমি কি বইটা পড়তে চাও ধ্রুব? আপনি বললে পড়ব। বেশ, আমি তবে বইটা নিয়ে আসছি, পরে ফেরত দিয়ে যেও। তুমি চাইলে আমার থেকে নিয়ে পড়তে পারো, সেটা যেটা ইচ্ছে। মিথিলা উপরে চলে গেলেন। নিনিকা ঠোঁট চেপে বলল, কিছু মনে করবেন না, মা এমনই, অনেক সহজ সরল। আমি কিন্তু একবারও বলিনি কিছু মনে করেছি, বরং নিজের নামের অন্যরকম একটি চরিত্র পড়তে আমি আগ্রহী। মিথিলা বইটি নিয়ে নিচে নামলেন, ধ্রুবকে দিয়ে বললেন, এটা নাও বই। ধ্রুব বইটা হাতে নিল, উপরে বড় বড় করে লেখা দূরবীন, চারিদিকে তুমুল বর্ষণ, বারান্দায় টপটপ করে বৃষ্টির পড়ার শব্দ ছন্দ তুলে কান বাজছে। নিনিকার পরনের স্কার্ট ভিজে লেপ্টে রয়েছে, সাদা শার্ট ভেজার কারণে ভেতরের কালো ছোট কাপড় স্পষ্ট হয়ে উঠেছে। কোনো দিকে খেয়াল নেই নিনিকার। হুট করে বৃষ্টিকে অনেক আপন মনে হচ্ছে, ভিজতে ইচ্ছে করছে। নিনিকার রুমে মিথিলা এসেছিলেন রাতের খাবারের জন্য, টেবিলে আসেনি কেন সেটা দেখতে। মেয়েকে রুমে না পেয়ে বারান্দায় উঁকি দিলেন। বৃষ্টিস্নাত রূপসী কন্যাকে দেখে তার চোখ জুড়িয়ে গেল, মুখ দিয়ে বের হলো, মাশাআল্লাহ। নিনিকার কানে স্পষ্ট শব্দটা যেতেই সে ঘুরে তাকালো, মিথিলাকে দেখে উচ্ছ্বাস নিয়ে ডাকলো, মা। মিথিলা গাল ভরে হাসলেন, অসময়ে বৃষ্টিতে ভিজছিস কেন নিনি? তুমি তো বলতে যখন যা মন চাই করে ফেলতে, ছোট্ট জীবনে আফসোস না রাখতে। মিথিলার ভালো লাগলো কথাটি। বৃষ্টির তেজ বেড়ে চলেছে, মেয়েকে সাবধান করলেন, বেশি সময় ভিজবে না, জ্বর চলে আসবে নয়তো। নিনিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। মিথিলা চলে যাওয়ার আগে বলে গেলেন, ফ্রেশ হয়ে নিচে এসো কিছুক্ষণের মধ্যে, তবে তোমার বাবা অপেক্ষা করছেন টেবিলে। নিনিকা আরও 10 মিনিট ভিজল, ফ্রেশ হয়ে মোটা কাপড়ে নিজেকে জড়ালো, আধুনিক যন্ত্র দিয়ে চুল শুকিয়ে নিচে নামলো। রমজান শেখ মোবাইলে কিছু একটা করছিলেন। মেয়েকে দেখে স্নেহময় গলায় বললেন, আমার মা নাকি বৃষ্টি উপভোগ করতে বিজি ছিল আজ, কেমন লাগছে এখন? বৃষ্টিতে ভিজে মন ভালো হয়ে গেছে বাবা। মন খারাপ কী নিয়ে? জানি না বাবা, আমার হুটহাট মুড সুইং হয়, ইচ্ছে করে সব কিছু ছেড়ে কোথাও চলে যাই। রমজান শেখ গুরুতরভাবে কিছু ভাবলেন। মন ভালো করতে হবে, তবে তবে তো কিছু করা উচিত। ঘুরতে যাবে এই রাতের বেলা? রমজান শেখ স্ত্রীকে দেখিয়ে বললেন,
তোমার মাকে নিয়ে তো মাঝে মধ্যে গাড়ি নিয়ে রাতে ঘোরাঘুরি করি, আজ না হয় মা মেয়েকে নিয়ে ঘুরলাম, চলবে? নিনিকা খুশি হলো, চলবে। রাতের খাবার খাওয়ার পর শেখ বাড়ির গেট দিয়ে বের হলো একটি কালো গাড়ি। ড্রাইভিংয়ে নিনিকা, সামনে রমজান শেখ বসেছেন, পেছনে বসে মিথিলা মাঝে মধ্যে বাপ মেয়েকে দেখছেন, তো কখনো বৃষ্টি উপভোগ করছেন। নিনিকা এটা ওটা বলছে, কণ্ঠে তার দারুণ উচ্ছ্বসিত ভাব। রমজান শেখ মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে বললেন, নিনিকা, আমার মা তুমি, সবসময়ই হাসবে। বাবা তোমার হাসি মুখ দেখতে অনেক ভালোবাসি। নিনিকে গাড়ি থামালো, আচমকা জড়িয়ে ধরল বাবাকে। তুমি আমার জীবনের ম্যাজিশিয়ান বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঘটক এসেছিল? নিনিকা হেসে ফেলল। এসেছিল। অনেক কাণ্ড ঘটে গেছে, তুমি জানো? শুনেছি, দারোয়ান ছেলেটা সব বলেছে আমায়। যে ছেলেটাকে নিয়ে ঢুকেছিলি তাকে কি তুমি চিনো? আমি একা নই, মাও চিনে। আজ তো পরিচয় করিয়ে দিয়েছি মায়ের সাথে। রিয়েলি? রমজান শেখ স্ত্রীর দিকে তাকালেন। মিথিলা হেসে বললেন, ছেলেটা অনেক ভালো, তোমার মেয়ের জামাই বানাতে পারো কিন্তু। উফ মা, সে আমার শত্রু ছিল, আজ আমাকে হেল্প করেছে সেজন্য বাসায় কফির অফার করেছিলাম, এর বেশি কিছু না। তবে তোমার বদৌলতে বন্ধু নামক সম্পর্ক হয়ে গেল। বাবা জানো, মা তার বইও দিয়ে দিয়েছে। তাই নাকি? মিথিলার চোখে মুগ্ধতা। তুমি ছেলেটাকে দেখলেই বুঝতে পারবে, আমার বইয়ে পড়া ধ্রুব চরিত্রের থেকে ভিন্ন, তবে নামের মতোই মুগ্ধতা আছে তার চেহারায়। ওহো, ছেলেটার নাম তবে ধ্রুব, সেজন্যই তোমার এত ভালো লেগেছে? মিথিলা ভ্রুকুচকে তাকালেন। তুমি কি জেলাস শেখবাবু? নিনিকা মুখে হাত দিয়ে হাসল। রমজান শেখ কেশে বললেন, অবশ্যই না, হাঁটুর বয়সী ছেলেকে নিয়ে কেন জেলাস হব? তবে তুমি কাল্পনিক চরিত্রে যেভাবে ডুবে থাকো, কবে যেন আমাকে আর আমার মেয়েকে ভুলে যাও, এরকম মনে হয় কেন তোমার? তুমি সারাক্ষণ কল্পনায় থাকো। এই যে এখন বৃষ্টি উপভোগ করছো আমাদের না ভেবে, তুমি কাল্পনিক কোনো চরিত্রকে নিয়ে ভাবছ। এসব কি ঠিক মিথি? কাল্পনিক চরিত্র তোমার তার জায়গায়, আমরা তোমার বাস্তবের মানুষ, আমাদের কেন বঞ্চিত করছো? বঞ্চিত করছি? তা নয়তো কি? তোমার উচিত এখন আমাদের ভাবা, তা না আছো কাল্পনিক চরিত্র নিয়ে। লিসেন শেখবাবু, তুমি সাহিত্য বোঝো না, সুতরাং কথা বলো না। আমি একদমই কাল্পনিক চরিত্র নিয়ে ভাবছিলাম না, বরং নিজেকে বৃষ্টির সাথে মিশিয়ে নিচ্ছিলাম কল্পনায়। তুমি তো আমাকে ভিজতে দিবে না আর? হ্যাঁ, আমি ভিজতে দিই, আর তুমি জ্বর বাঁধিয়ে বসে থাকো। নিনিকা গালে হাত দিয়ে দুজনের ঝগড়া দেখছে। মা বাবার ঝগড়াগুলো সম্পর্কের মতোই মিষ্টি। নিনিকার এই মিষ্টি ঝগড়া উপভোগ করতে ভালো লাগে। এই যে মা এখন বাবার উপর অভিমান করে গাল ফোলাবে, বাবা পরদিন সাহিত্যের কিছু বই সাথে ফুল নিয়ে বাড়ি ফিরবেন, মায়ের অভিমান তখন জানালা দিয়ে পালাবে। মিথিলা সত্যি সত্যি গাল ফোলালেন। তাকে দেখতে কম বয়সী তরুণী মনে হচ্ছে। রমজান শেখ মেয়েকে নিচু কণ্ঠে বললেন, দেখেছো তোমার মায়ের কাণ্ড? নিনিকা মিটিমিটি করে হাসল। বাবা, মা কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। কি করা যায় বলো তো? সব সময় যা করো তাই করবে। রমজান শেখ আর চোখে স্ত্রীকে দেখে নিলেন। এই অভিমানী রমণীকে তিনি কিশোরী বয়স থেকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা থেকে বিয়ে, তারপর সংসার। এখনও গাল ফোলাতে কত আদরে লাগে দেখতে। নিনিকা আর চোখে মা বাবাকে দেখে ড্রাইভিংয়ে মন দিল। নিচু কণ্ঠে বলল, বাবা, আমার মনে হয় তোমার এখন পেছনে চলে যাওয়া উচিত, তাহলে মায়ের একটু হলেও ভালো লাগবে। নিনিকা গাড়ি থামালো। রমজান শেখ পেছনে গিয়ে বসলেন। মিথিলা একপাশে চেপে গেলেন, মুখ ঘুরিয়ে রইলেন। এমন বদমাশ লোকের সাথে তিনি কথা বলবেন না আর। মেয়েটাও বাপের মতোই হয়েছে। বাপ মেয়ে মিলে কী পরিকল্পনা করেছে তিনি বুঝতে পেরে গেছেন। যত যাই করুক, তিনি কথা বলবেন না। গাড়ির কাঁচ বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। ড্রাইভিং করার ফাঁকে মিনিকা বৃষ্টি দেখছে। গাড়ি চলছে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই।
রাস্তার পাশের ফাস্টফুডের দোকানের সামনে সে গাড়ি থামালো। রমজান শেখ মেয়ের বুদ্ধিতে খুশি হলেন। স্ত্রী ও মেয়েকে অফার করলেন, আজ যত খুশি বাহিরের খাবার খাবে দুজন, আমি কিছু বলবো না। মিথিলের চোখে মুখে উচ্ছলতা দেখা দিল। নিনিকা মায়ের হাত ধরে এগিয়ে গেল দোকানের দিকে। ফুচকা খেতে লাগলো মা মেয়ে। রমজান শেখ এক কোণায় বসে আছেন, তার হাতে মিথিলার চোখের চশমা। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন প্রিয় দুই নারীকে। এই দুজনেই মধ্যে তিনি সুখ খুঁজে পান। খেতে খেতে নিনিকা চারিদিকে তাকাচ্ছিল। আচমকা বৃষ্টি ভেজে পথের মধ্যে দেখতে পেল একটি বাইক। হেলমেট পরিহিত মানুষটাকে চিনতে ভুল হলো না। মিথিলাকে ফিসফিস করে বলল, মা দেখো, তোমার পছন্দের ধ্রুব বৃষ্টিতে বাইকে বসে ভিজছে। বাইকে বসে বৃষ্টিতে ভিজতে থাকা ছেলেটিকে ডাকল নিনিকা। আচমকা ডাক শুনে ধ্রুব তাকালো। নিনিকাকে দেখে হাসল। বাইক ঘুরিয়ে চলে এলো সামনে। আরে আপনারা? মিথিলা উৎফুল্ল হয়ে বললেন, আমরা লং ড্রাইভে বের হয়েছিলাম। মিথিলা মুগ্ধ চোখে ধ্রুবকে দেখছেন। বৃষ্টির পানিতে চুল ভেজা, ভেজা শরীরের কাপড়ও। তুমি কি বৃষ্টিতে ভিজছিলে? হ্যাঁ আন্টি, হুট করে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলো। নেমে আসো বাইক থেকে, আমাদের সাথে জয়েন করো। ধ্রুব নামলো। হেলমেট খুলে এসে দাঁড়ালো নিনিকার পাশে। রমজান শেখ এতক্ষণ ধ্রুবকে দেখছিলেন। ভালো লেগেছে তার। কোনোভাবে মেয়ে যদি এই ছেলেকে পছন্দ করে তবে তার কোনো আপত্তি থাকবে না। ধ্রুব সালাম দিল তার উদ্দেশ্যে। কেমন আছেন আঙ্কেল? রমজান শেখ উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় বাবা? ধ্রুব বাড়ির ঠিকানা দিল। মিথিলা সবার অলক্ষ্যে ফিসফিস করে স্বামীর কানে বললেন, নিনির সাথে মানাবে বলো। নিনিকা ফুচকা খেতে খেতে কথা বলছে। ধ্রুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি সংযত করার চেষ্টা করল না। নিনিকা অফার করল, আপনি কি খাবেন? ধ্রুব আচমকা বলল, আমি আমার সব গার্লফ্রেন্ডদের সাথে ব্রেকআপ করে ফেলেছি নিনিকা। পুরনো সিম ভেঙে ফেলেছি। কেন, আমি কি জানতে পারি? ধ্রুব ভেজা চুলে হাত ডুবিয়ে হাসল। কারণটা তুমি নিনিকা। নিনিকা চোখে চোখ রাখলেন। ধ্রুব ঠোঁট চেপে হাসছে। নিনিকা চোখ নামিয়ে নিল। মিথিলা মুগ্ধ চোখে মেয়েকে দেখছেন। স্বামীর কানে ফিসফিস করে বললেন, দেখেছ কত সুন্দর বন্ডিং। রমজান শেখ হাসলেন। ছেলে মেয়ে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। ফুচকা খাওয়ার পর নিনিকা বিদায় নিল। মিথিলা যাওয়ার আগে বললেন, বাসায় এসো বাবা। ধ্রুব নিনিকার ফোন নাম্বার নিতে ভুলল না। বৃষ্টি স্নাত রাতে তাদের মধ্যে কিছু একটা হয়ে গেল। মুখে কোনো কথা স্বীকার করলেও দুজনের মন এক স্রোতে বইতে লাগলো। ধ্রুব আজ বাড়ি ফিরল। বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার কারণে ধারা ছেলেকে ধমকালেন। জ্বর চলে এলে কি করবে? ধ্রুব মায়ের বকাতে হাসল। ভেজা শরীরেই জড়িয়ে ধরে বলল, আমি তোমার ভালো ছেলে হব মা। ধারা আচমকা ছেলের পরিবর্তন চমকালেন, সাথে খুশিও হলেন। কপালে চুমু দিয়ে বললেন, তুই সবসময়ই আমার ভালো ছেলে ছিলি। ধ্রুব রাতে বিছানায় গিয়ে নিনিকাকে ফোন করল, নতুন সিমের নাম্বার দিয়ে। রিসিভ হতে বলল, আমাকে তোমার কেমন লাগে নিনিকা? নিনিকা কিছু মুহূর্ত থমকালো, তারপর বলল, আমাকে আপনার বৃষ্টির মতো ভালো লাগে ধ্রুব। ধ্রুবর প্রশ্ন, বৃষ্টির মতো বলতে? বৃষ্টি কখনো ঝড় নিয়ে আসে, কখনো ঝিরঝির করে নামে। আপনি ঝড়ের মতো এলেন, আচমকা মনে আসন করে নিলেন। প্রথম ভালো লাগেনি, অথচ এখন ভালো লাগে। হয়তো বৃষ্টি আমার কখনোই ভালো লাগতো না। আপনার সাথে সন্ধি হবার পর থেকে তাকেও ভালো লাগছে। তবে কি আমি ধরে নেব পজিটিভ কিছু? নিনিকা ঠোঁট কামড়ালো। ধরে নিতে পারেন। ধ্রুব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। নিনিকার সাথে সম্পর্ক ধীরে ধীরে গভীর হলো। এর মধ্যে সবচেয়ে বেশি অবাক হলো সমুদ্র। এক অন্য ধ্রুবকে দেখে তার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। ধ্রুব এখন পড়াশোনাতে ফোকাস করছে। বাজে আড্ডাতে তাকে দেখা যায় না। পড়াশোনার বাইরে তাকে নিনিকার সাথে প্রায়ই দেখা যায়। দুজনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পেরে সমুদ্র আরও অবাক হয়ে গেছিল। তাকে বিস্মিত করলো আরও একটি ঘটনা। ধ্রুবর নিনিকা ব্যতীত আর কারোর সাথে সম্পর্ক নেই। যে ছেলে টিস্যুর মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করে সে ছেলে সিরিয়াস প্রেমে পড়ে গেল। সমুদ্র খুশি হলেও তার এটা বিশ্বাস করতে অনেক দিন সময় লেগেছিল। ধ্রুব আর্মি ট্রেনিংয়ে গেল।
ফাহিম মাহবুব ও ধারার খুশি দেখে কে? ধারা সবসময়ই এমন ছেলে চেয়েছিলেন। ধ্রুব ছোট থেকে বাধ্য ছেলে ছিল, মাঝে একটু বকে গিয়েছিল, তবে এখন আবারও বাধ্য হয়েছে, এবং সেটা কিসের জন্য ও কার জন্য তারা ইতিমধ্যে জেনে গেছেন। ধ্রুব নিজেই মাকে নিনিকার কথা বলে গেছে, ট্রেনিং থেকে ফিরে সে বিয়ে করবে। ধারা পুলকিত হলেন। একজন মেয়ে তার ছেলেকে বদলে দিল। সেই মেয়েকে তিনি দেখতে গেলেন পরিবার নিয়ে। শেখ বাড়ির শেখ কন্যাকে তার মনে ধরল, আংটি পরিয়ে দিলেন। ধ্রুব ট্রেনিং থেকে ফিরল আর্মি অফিসার হয়ে। মায়ের থেকে যখন শুনল আংটি পরানোর কথা, তখন মন খারাপ হলো তার। নিজের জমানো টাকা দিয়ে আংটি কিনে নিজ হাতে নিনিকার হাতে পরিয়ে দিয়ে তবেই মন শান্ত করল। নিনিকা ধ্রুবর পাগলামিতে হাসে। ধ্রুব আংটি পরানোর আগে সেই প্রথম দিনের মতোই হাঁটু গেড়ে বসেছিল। প্রস্তাব রেখেছিল, উইল ইউ ম্যারি মি নিনিকা? নিনিকা আনন্দে কথা বলতে পারছিল না। ধ্রুব আংটি পরিয়ে ঠোঁটে প্রথমবারের মতো গভীর চুম্বন এঁকে দিল। বলেছিল, ধ্রুব মাহবুবের মিসেস হতে প্রস্তুত হতে হবে। ধ্রুব কথা রেখেছে, বিয়ে করেছে নিনিকাকে। আজ তাদের বাসর রাত। নিনিকা অন্যদের মতো ঘোমটা টেনে বাসর ঘরে বসে নেই। সে গোল গাউন পরে দাঁড়িয়ে আছে। বাহিরে আজকেও বৃষ্টি হচ্ছে। রাত 11টার কাছাকাছি সময়। ধ্রুব ঢুকলো দরজা দিয়ে। দরজা বন্ধ করে এগিয়ে এলো নিনিকার কাছে। কোমর টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। নিয়ে গেল বারান্দায়। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা হলো। নিনিকার পাতলা গাউন শরীরের সাথে মিশে গেল। ধ্রুব কাঁপতে থাকা নিনিকাকে নিয়ে রুমে ঢুকলো, শুইয়ে দিল বিছানায়। নিজের পরনের শার্ট ছুঁড়ে ফেলল এক কোণে। নিনিকার আবেদনময়ী শরীরে নিজের ভর ছেড়ে দিল। বিছানা ভিজে যাচ্ছে তো? নিনিকা বহু কষ্টে এটা বলল। ধ্রুব কানের কাছে মুখ নিল। ভিজবে না। নিনিকার পরনের ভেজা কাপড়ের স্থান হলো মেঝেতে। ধ্রুব উন্মাদনায় মত্ত। তার অস্পষ্ট গলা শোনা যাচ্ছে, আই লাভ ইউ মিসেস, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বন্ধুরা, আজকের গল্পের নাম ম্যারি মি। সকল পর্ব একসাথে। লিখেছেন তাহিনা নিভৃত প্রাণ। বন্ধুর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।